পরের দিন ১১টার দিকে পরীর মা-বাবা আসে কুমিল্লায়। পরীকে নিয়ে যাওয়ার কথা বলতেই শ্বশুর-শাশুড়ির মুখটা কালো হয়ে যায়। ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছিল। বেডরুমে কাপড় ব্যাগে ভরছিল পরী। সাদাপ এসে পরীর এক হাত জোরে চেপে ধরে, রাগে কটমট করে বলে, কোথায় যাবে তুমি? কাপড় কেন গুছাচ্ছ? পরী হাতটা সরিয়ে বলে, অসভ্যর মতো হাত ধরছ কেন? এই সময়টাতে ওয়াইফের সাথে কেমন ব্যবহার করতে হয় সেই ম্যানার্সটুকু কি নেই? পরীর এমন চটাং চটাং কথা শুনে সাদাফের আরও রাগ হয়। এবার একসাথে দুই হাত চেপে ধরে বলে, তুমি কোথাও যাবে না। আমি যাবই। তাছাড়া তুমি এমন কেন করছো? তুমি কি জানো না প্রথম বেবি সাধারণত বাবার বাড়িতেই হয়? আমার বেবি এখানেই হবে। তুমি বললেই তো আর সব হবে না সাদাপ। তুমি যেমন বেবির ভালো চাও, তোমার থেকে দ্বিগুণ ভালো আমি চাই আর ভাবি আমার বেবির কথা। পরীকে ছেড়ে দিয়ে জানালার রেলিং ধরে দাঁড়ায় সাদাপ। পরী মনে মনে বলে, ইচ্ছে করছে সব সত্যিটা তোমায় জানিয়ে দেই, কিন্তু আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না। তোমার মাকে নিয়ে কথা বললে উল্টো এর ভয়াবহ পরিণাম আমার হবে, যেটার প্রভাব পড়বে বাবুর ওপর। তোমার ভুলটা না হয় তুমি বুঝে নিও। পরী আবার কাপড় ভাঁজ করায় মনোযোগ দেয়। সাদাপ আর চোখে একবার তাকিয়ে কাছে এসে সবগুলো কাপড় ব্যাগ থেকে বের করে ফেলে। চিৎকার করে বলে, তুমি কোথাও যেতে পারবে না। চিৎকারের শব্দে পরী আর সাদাফের বাবা মা ছুটে আসে। পরীর মা জিজ্ঞেস করে, কি হয়েছে রে পরী? কিছু না মা, তোমরা একটু অপেক্ষা করো, আমি ব্যাগ গুছিয়ে রওনা দিব। সাদাপ ওর মায়ের কাছে গিয়ে বলে, ওকে যেতে বারণ করো মা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। পরীর মা বলল, তুমি এমন করছো কেন বাবা? পরীকে তো আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি না। আপনি ওর অ্যাক্সিডেন্টের কথা জানেন তো নাকি? তাহলে এরপরও আমি ওকে একা ছাড়ি কীভাবে? আমি কাউকে ভরসা করতে পারবো না। আমার বেবির ভার কাউকে দিতে পারবো না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব ঠান্ডাভাবে পরী বলল, তুমি টেনশন করো না, বেবি হওয়ার কয়েক মাস পরেই চলে আসবো। তুমি অফিস থেকে ছুটি পেলে যেও। আগুনে ঘি ঢাললে যেমন হয়, সাদাফের অবস্থাও ঠিক তেমন এখন। পরীর দিকে এগিয়ে বলে, তুমি যদি এই বাড়ি ছেড়ে যাও তাহলে আমি তোমায় ডিভোর্স দিব, বলে দিলাম। পরীর মা এবার রেগে বলল, এগুলো কী ধরনের কথাবার্তা সাদাপ? সামান্য একটা বিষয়কে এত বড় করছো কেন তুমি? আপনি চুপ করুন, আপনার জন্যই তো সবচেয়ে বড় ভয়। আপনার জন্যই বেবি নষ্ট হতে গিয়েও বেঁচে গেছে আল্লাহর রহমতে। আপনি তো পরীকে অভিশাপ দিয়েছিলেন, যার ফল আমায় ভোগ করতে হতো। আসল খারাপ তো আপনি, আর আপনার মেয়ে তো অলক্ষী হবেই। সাদাপের শার্ট পেছন থেকে টেনে ধরে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বিষয় নিয়ে তাকিয়ে আছে পরীর দিকে। পরী চেঁচিয়ে চেঁচিয়ে বলে, খুব অবাক হচ্ছে থাপ্পড় খেয়ে? পরী তোমায় মারতে পারে এটা নিশ্চয়ই ভাবতে পারোনি। স্বামীর গায়ে হাত তোলা ঘোর অন্যায়, কিন্তু কোনো মানুষরূপী কুকুরের ওপর নয়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা আমি যেমন ভুলে যাইনি, ঠিক এটাও ভুলে যাইনি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে এভাবে কথা বলার? ব্যবহার কি শেখায়নি পরিবার? বিয়ের প্রথম রাতেই বলে দিয়েছিলে, যাই হয়ে যাক না কেন তোমার মায়ের সাথে একটা টু শব্দ যেন না করি। তোমার সেই কথাটা এখনো পর্যন্ত মাথায় রেখে এত কিছুর পরও তোমার মায়ের দিকে একবারের জন্য আঙুল তুলিনি। তাহলে তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এমন আচরণ করলে? তুমি মনে করো মায়ের অভিশাপের জন্য বাচ্চাটা নষ্ট হতে গিয়েছিল, আর আমি মনে করি অভিশাপটা দেওয়ার পর মা যে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ফেলেছে, কেঁদে কেঁদে নিজের অভিশাপ ফিরিয়ে নিয়েছে, ঠিক সে কারণেই আমাদের বেবি ঠিক আছে। আমি যখন মাকে ভুল বুঝেছিলাম তখন এই তুমি আমাকে বুঝাতে মা মন থেকে এটা বলেনি, আর সেই তুমি আজ মায়ের দিকে আঙ্গুল তুলে কথা বলছো। আরে আমার তো লজ্জা লাগে এটা বলতে, যে আমি গর্ব করে সবার কাছে বলতাম আমার সাদাফের মতো কোনো মানুষই হয় না, বেস্ট হাজব্যান্ড আমার তুমি। আসলে তোমার মতো সন্দিহান হাজব্যান্ড কারো কপালে জোটে না। যে অবস্থায় তোমার আমায় সাপোর্ট করার কথা
সে অবস্থায় তুমি আমায় দিনের পর দিন অবহেলা করে গিয়েছ। এর কিছুই আমি আমার পরিবারকে জানাইনি। আজও তারা কেউ কিছুই জানতো না, জানলে শুধুমাত্র তোমার দোষেই। আর কি যেন বলেছিলে, তুমি আমায় ডিভোর্স দিবে? হাহ, তুমি আমায় কি ডিভোর্স দিবে? ডিভোর্স তো আমি দিব তোমায় 3 মাস। 3 মাস সময় নিলাম, এর মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। চলো মা। যাওয়ার আগে পেছন ঘুরে কথা বলে যায়, মানুষ হলে আজকের কথাগুলো আর আজকের এই থাপ্পড়টা খাওয়ার পরই মানুষ হবে, নয়তো সারা জীবন একটা পশুই থাকবে। পরি ওর বাবা মায়ের সাথে চলে যায়। শ্বশুর শাশুড়ি আটকালেও কারো কথা শোনেনি। এদিকে সাদাব ঠায় দাঁড়িয়ে রয়েছে। 1 মাস হয়ে গিয়েছে পরি বাবার বাড়ি এসেছে, কিন্তু সাদাফের নাম্বার থেকে কোনো কল বা মেসেজ আসেনি। পরি না চাইলেও পরির অবাধ্য মন সাদাবকে স্মরণ করা থেকে বিরত থাকতে পারত না। যখন সাদাবের কথা খুব বেশি মনে পড়তো তখন পেটে হাত রেখে চোখের পানি ফেলতো আর বলতো, সরি সোনা, তোর বাবার থেকে এভাবে দূরে আসার জন্য, নয়তো যে ওরা তোকে আমার থেকে কেড়ে নিত রে। আমি চাই তোর বাবা যেন নিজেই তার ভুল বুঝতে পারে। পরির বেবির এখন 5 মাস চলছে। সারাক্ষণ বাড়ির সকলের সাথে হাসি ঠাট্টা করে সময় কাটলেও রাতে সাদাফের কথা খুব বেশি মনে পড়ে। রাতে পরির মা সাথে থাকে। পরির মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, তোকে একটা কথা বলি? অনুমতি নেওয়ার কি আছে মা, বলো। তুই কি এখনো আমাকে ভুল বুঝে আসিস? একদম না মা, আমি জানি আমার মা কেমন, তাছাড়া পুরনো কথা আর ভালো লাগে না মা। আচ্ছা, আমি মাথায় হাত বুলে দিছি, তুই ঘুমা। সময় অতিবাহিত হতে হতে আরও 1.5 মাস চলে যায়। সাদাফের অবস্থা ভালো নয়। পরি চলে আসার পর থেকে প্রতিটা ক্ষণে ক্ষণে পরির একাকিত্ব অনুভব করতে পেরেছে সাদাব, কিন্তু নিজের আত্মসম্মানের জন্য হাজার চেষ্টা করেও ফিরে যেতে পারে না। বারবার ফোন করতে গিয়েও থেমে গিয়েছে। সারাদিন সিগারেট নিয়ে মগ্ন থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না। আশা ভাবি ফোন করে বলেছিল, পরি উত্তরে বলেছে, এটা তো হওয়ারই ছিল ভাবি, এগুলো ওর ভুলের মাসুল। ও যদি ভেবে থাকে আমি নিজে থেকে ফিরে যাব আর ওকে বারবার ক্ষমা করব, তাহলে ও ভুল। মানুষের কষ্ট সহ্য করার একটা সীমা থাকে। নরম পেয়ে বেশিবার বেড়ে গিয়েছিল, কিন্তু ও হয়তো এটা জানে না যে যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। মুখে এসব বললে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছিল, বুকের ভেতর চিনচিন ব্যথা হচ্ছিল আর চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছিল। এই সময় ডক্টর পরীকে অনেক হাসি খুশি থাকতে বলেছে, কোনো রকম চাপ নেওয়া যাবে না। চোখের পানি মুছে ব্যালকনিতে যায়। এর মধ্যে তিশা ফোন করে। বেশ কিছুক্ষণ কথা চলে ওদের। তিশার কথা শুনে মনটা ফুরফুরা হয়ে যায় পরীর। হঠাৎ কারো ডাকে পেছন ঘুরে দাঁড়ায়। সুলতান এসেছে। আপনি কেমন আছো? ভালো আছি, তোমার সাথে কিছু কথা ছিল। আপাতত আমার কথা বলার মতো মুড নেই, আপনি এখন আসতে পারেন। তিশার সাথে আমার পরিচয়, বিয়ে কিভাবে সেটা তো শুনতে চাইবে, তাই না? পরি এবার চোখ মুখের ভঙ্গিতে সুলতানের কথায় সায় দিল। তাহলে শোনো, তুমি যখন বিয়ের পর কুমিল্লায় চলে যাও এবং ওইখানকার কলেজে ভর্তি হও, তখন তিশা, সাদাব আর তুমি মিলে কলেজ ক্যাম্পাসে ছবি তুলো, সম্ভবত ফুচকা খাওয়ার সময়। তিশা সেই ছবিগুলো ফেসবুকে আপলোড করে আমাকে ট্যাগ দিয়ে। সেদিন শিলা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ফেসবুকে ঢুকতে পারেনি, তাই ফোনটা আমার কাছে নিয়ে এসেছিল। আমি সব ঠিকঠাক করে যখন নিউজ ফিড স্ক্রল করে চেক করছিলাম তখন তোমায় ট্যাগ করা তিশার পোস্টটা দেখতে পাই, কারণ তুমি শিলার লিস্টে ছিলে। এরপর আমি আমার আইডি থেকে তিশার আইডিতে যাই। তিশার আইডি ভিজিট করে জানতে পারলাম তিশা সিঙ্গেল। মনে একটা প্রশান্তি ফিরে পেলাম যে পথটা ক্লিয়ার। আমার বাবার ক্ষমতা সম্পর্কে তুমি জানোই, বাবাকে বলে আমার চাকরিটা কুমিল্লায় ট্রান্সফার করালাম। এর আগে থেকে আমি তিশার সাথে ফেসবুকে টুকটাক কথা বলা শুরু করলাম। কমেন্টে দেখেছিলাম তুমি তিশাকে তিশু বলে ডাকো, আর যেটা ওর খুব পছন্দ। তখন থেকে আমি ওকে তিশু ডাকা শুরু করলাম। ও আমাকে তোমার কথা বলেছিল। ধীরে ধীরে আমাদের সেটিং থেকে মেসেঞ্জার কল থেকে নাম্বার আদান প্রদান হয়। সেদিন আমি কুমিল্লায় যাই, যেদিন তুমি ঢাকায় আসো, তাই না?
আমি বাস থেকে দেখেছিলাম তুমি বাস স্টপে বসেছিলে। তুমি ভেবেছিলে তুমি বোরকা নিকাব পরে থাকায় আমি তোমায় চিনতে পারিনি, কিন্তু তুমি ভুল। আমি তোমার চোখ দেখেই তোমায় চিনতে পেরেছিলাম, ইচ্ছে করেই তোমাকে না চেনার ভান করেছিলাম। তোমার আরও কাছাকাছি পৌঁছানোর জন্য আমি তিশাকে বিয়ে করলাম। আমাকে ভালো না বাসার মতো কোনো কারণ ছিল না তিশার। আমি যত তোমার কাছে যেতে চেয়েছি তুমি ততই দূরত্ব রেখে চলেছ। আমি তোমার ক্ষতি করতে আসিনি পড়ি, আমি শুধু তোমাকে আমার করার জন্য এসব করেছি। সাদাবের সাথে তোমার ঝগড়ার কথাও সব জানতাম আমি, কিন্তু তুমি এত প্রতিবাদী মেয়ে হয়েও সব মুখ বুজে সহ্য করেছিলে। যখন শুনলাম তুমি এখানে এসে পড়েছ তখন আমার মনে হলো এখন আমি তোমাকে সব বলতেই পারি, পরি বিশ্বাস করো। আমি তোমায় অনেক ভালোবাসি। তোমার বেবি নিয়েও আমার কোনো সমস্যা নেই। তোমার বেবিকে আমি আমাদের বেবির মতোই বড় করব, ওকে কোনো কষ্ট দিব না আমি। তুমি সাদাবকে ডিভোর্সটা দিয়ে দাও, অনেক সুখে রাখবো তোমায়। সুলতানের কথা শুনে কান দিয়ে ধোয়া বের হচ্ছিল পরীর। কেন যেন চোখ দুইটা টলমল করছিল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কষি একটা থাপ্পড় দেয় সুলতানকে। এতদিন জানতাম তুই একটা সাইকো, কিন্তু এখন দেখছি তুই একটা জানোয়ার। তুই সাদাফের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। তুই তো একটা বেঈমান, প্রতারক। তুই তোর স্বার্থের জন্য সব করতে পারিস। শুধুমাত্র আমাকে পল্লবে তুই একটা মেয়ের জীবন নষ্ট করতে দুবারও ভাবিসনি। তুই কি জানিস মেয়েটা তোকে কতটা ভালোবাসে? তোরা ছেলেরা মেয়েদের কি ভাবিস একটু বলতো আমায়। যখন ইচ্ছা যেভাবে খুশি সেভাবে নাচাবি। হাতের পুতুল পেয়েছিস। তুই যদি তিশাকে ভালোই না বাসতি তাহলে ফিজিক্যালি ইনভলভ কেন হয়েছিলি নিজের পুরুষত্ব দেখাতে? আমি জানি তিশু ওর অধিকারের জন্য অনেক জোর করত, আর তুই এড়িয়ে যেতি, শেষমেশ তো পারলি না। তখন কিভাবে ওকে মেনে নিলি? একটা মানুষের সাথে এক ছাদের নিচে থাকলে ভালোবাসা এমনিতেই জন্মে যায়। আর তুই কিনা তিশুকে ভালোবেসে আমাকে ভালোবাসিস? যে মানুষ কাছের মানুষকে চোখে দেখে না সে কি করে আমায় ভালোবাসতে পারে? একটা কথা শুনে রাখ, আমি সাদাবকে ডিভোর্স দেই বা না দেই কখনোই তোর মতো বেঈমানকে আমার জীবনে ঠাঁই দিব না। আমি এখনও সাদাবকেই ভালোবাসি। আমার বেবির বাবা শুধু সাদাবই, বুঝতে পেরেছিস? আরে বেঈমানের বাচ্চা, তুই তো নিজেই বাবা হবি। কিছুক্ষণ আগেই তিশুর সাথে আমার কথা হয়েছে। তুই কি জানিস তিশু প্রেগনেন্ট? মেয়েটা তোকে সারপ্রাইজ দিবে বলে অপেক্ষা করে আছে, আর তুই এখানে এসেছিস আমাকে ভালোবাসার কথা বলতে। আসলে তোদের মতো জানোয়াররা কারো ভালোবাসারই যোগ্য না, আর আমরা সেই তোদেরকেই ভালোবাসি। এখনো সময় আছে আমার ভূতনামা। আমাকে তুই কখনো পাবি না। যে তোকে ভালোবাসে তাকে আপন করে নে। তিশাকে নিজের করে নে। অনেক তো পাপ করেছিস, এবার তো অন্তত প্রায়শ্চিত্ত কর। তোর অভিনীত ভালোবাসাকে সত্যি প্রমাণ কর। দয়া করে এখন আবার তিশা বা বাচ্চাটার ক্ষতি করার কথা ভাবিস না। মানুষ হয়ে থাকলে সব ভুলে তিশাকে নিয়ে সুখে থাক, মেয়েটাকে কষ্ট দিস না। তোর মতো জানোয়ারকে কখনো ক্ষমাই করা যায় না। তিশা যদি এসব জানতে পারে তাহলে অনেক বেশি হার্ট হবে, কিছুতেই সহ্য করতে পারবে না। আমি চাই না তিশা কোনো রকম কষ্ট পাক, তা আবার এই সময়টাতে। যদি আমি সত্যি ভালোবেসে থাকিস তাহলে সেই ভালোবাসার দোহাই লাগে আমাকে ভুলে যা, তিশাকে আপন করে নেই। এই সময়টা তোকে খুব প্রয়োজন তোর। সব ভালোবাসার মানুষকে পেতে নেই, কিছু ভালোবাসা দূর থেকেই ভালো। কাছে পেয়ে গেলে একসময় অনীহা এসে পড়ে, তিক্ততায় ভরে যায় একটি সুন্দর সম্পর্ক। পরি আর কিছু বলতে পারল না। অন্য রুমে যাওয়ার জন্য ব্যালকনি থেকে রুমের দিকে পা বাড়াতেই দেখলো শিলা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। আচমকা পরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি অনেক ভালো আপু, অনেক ভালো। তুমি একটা বাস্তব কল্পনা, যার থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে। ইউ আর এ গ্রেট আপু, ইউ আর এ গ্রেট। শিলাকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তিশা অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে কোনো অন্যায় হতে দিও না, না হলে ওর সাথে সাথে তোমাদের পরিবারের প্রতিটা লোক আমার ঘৃণার দৃষ্টিতে রয়ে যাবে আর তিশার অভিশাপে। এখন অনেক সময় বাকি আছে, নিজের ভাইকে বোঝাও, তিশাকে আপন করে নিতে বলো। পরি অন্য রুমে চলে যাওয়ার পর শিলা সুলতানের কাছে গিয়ে বলো, ভাইয়া পরিয়া পূজা বলেছে, সব ঠিক বলেছে। তোমার জন্য কেন ভাবি কষ্ট পাবে বলো? তাছাড়া তুমি এখন বাবা হবে, বাবুর দিকে তাকিয়ে হলেও পরি আপুকে ভুলে যাও। বাবুকে অনাথ করো না ভাইয়া।
প্রথমে ভাবির মন থেকে না মানলেও বাবুর জন্য ঠিক পারবে। দেখো, যখন বাবু তোমাকে আব্বু বলে ডাক দিবে তখন তুমি আগের সব কিছু ভুলে যাবে। দেখো, চলো ভাইয়া, ভাবিকে নিয়ে আসি প্লিজ। সুলতান শিলাকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, যাবো বোন যাবো, পরীকে আমি ভালোবাসি সত্যি, কিন্তু তিশা আর আমার বাচ্চাকেও আমার ভালোবাসা আর ওদের অধিকার থেকে বঞ্চিত করব না, পরীর কথাই রাখবো আমি। সুলতান তখনই কুমিল্লায় রওনা দেয়। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে তিশা দরজা খুলে দেয়। সুলতান ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বেডরুমে যায়। পেছন পেছন তিশাও যায়। সুলতান কি বলবে বা কি করবে, কি থেকে শুরু করবে কিছু বুঝতে পারছে না। সুলতানকে অবাক করে দিয়ে তিশা জিজ্ঞেস করে, পরীর কাছে গিয়েছিলে? কথাটা শুনে সুলতান যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। তিশার মুখে তখন হাসি লেগে আছে। তুমি কি ভেবেছিলে রাফিন? আমি কিছুই জানি না, আমি সব জানি রাফিন। সেদিন যে তুমি পরীর বাসায় পরীকে যা বললে আমি সব শুনেছিলাম। ওই দিন বিশ্বাস করে এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম যে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পরক্ষণে মনে হলো অতীতে তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তোমার বর্তমানটা তো আমি। আমার বিশ্বাস ছিল, কিন্তু সেটা তোমার উপর নয়, আল্লাহর উপর। তোমার উপর বিশ্বাসই তো তুমি সেদিনে ভেঙে দিয়েছিলে। আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন তুমি ঠিক তোমার ভুলটা বুঝতে পারবে। তুমি সব শুনতে পেরেও সেদিন কিছুই বলনি। বলিনি, কারণ আমি সেখানে সিনক্রেট করলে ক্ষতিটা কার হতো? পরীর হতো। আর ওর ক্ষতি আমি কেন করব? পরীর তো কোনো দোষ নেই। তাই আমি যদি ঠান্ডা মাথায়ও কিছু বলতাম তাহলে বিষয়টা নিয়ে পরী টেনশনে থাকতো। অবশ্যই টেনশনটা আমি নিয়েই করতো। আমি চাইনি পরীর এমন অবস্থায় ওকে কোনো টেনশন দিতে, তাই সব শুনেও না শোনার ভান করেছি। আমি যদি বাড়িতে এসে তোমাও কিছু বলতাম তাহলে হয়তো তখনই হিতে বিপরীত হতো। আজ হয়তো দুজন দুই মেরুর বাসিন্দা হয়ে যেতাম। আর এইসব কিছুর জন্যই পরী নিজে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরতো। আসলে কি বলতো, পরীকে নিয়ে যদি কিছু বলি তাহলে সেটা খুব ক্ষুদ্রই থাকবে। মেয়েটাকে কখনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না, ওর ব্যাখ্যা ও যেন নিজেই। কোনো ভাষায় ওকে বর্ণনাও করা যাবে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি কিংবা সাদাব কাকা তোমরা কেউই কখনো পরীকে ডিজার্ভ করো না। তোমরা কেউই ওর যোগ্য না। টাকা পয়সা সম্পত্তির ক্ষেত্রে হয়তো ও তোমাদের থেকে অনেক নিম্ন, কিন্তু ওর যে পবিত্র একটা মন, সেটার কাছে তোমরা খুবই নগণ্য। পরীর মন, ভালোবাসা, মানসিকতা, মনোবলের কাছে তোমরা শুধুই তুচ্ছ। সাদাব কাকা পস্তাচ্ছে, কি লাভ হচ্ছে এখন বলো? আমি তো মনে করি সাদাব কাকা হয়তো নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, যার জন্য পরীকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছে। রাফিন, আমি হয়তো পরীর মতো কখনই হতে পারবো না, কারণ পরী অতুলনীয়। আমি কখনো পরীর জায়গাটাও নিতে চাই না। আমি পরীকে ভালোবাসতে বারণ করব না। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, পেয়েও হয় না। কিছু ভালোবাসা দূর থেকে পূর্ণতা অর্জন করতে পারে শুভাকাঙ্ক্ষী হয়ে। আমি শুধু চাই তোমার বুকে নিজের জন্য একটু জায়গা নিতে, একটু ভালোবাসা পেতে। আমাদের বেবির অধিকার ভালোবাসা, শুধু এইটুকুই চাই। দিবে আমায়? সুলতানের কিছু বলার ভাষা নেই, শুধু তিশাকে নিজের সাথে জড়িয়ে নেয়। দিব তিশু, দিব। আমাদের বেবি আর তোমাদের পূর্ণ অধিকার দিব। নিজের অন্তর থেকে ভালোবাসবো, শুধু আমায় ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে যে পরী আমায় সারা জীবন ঘৃণা করে যাবে। ভালোবাসার মানুষটিকে না পাই, কিন্তু তার চোখে ঘৃণার পাত্র হয়ে থাকাটা ভীষণ কষ্টকর তিশু। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, তাই ক্ষমা করাও প্রশ্নে আসে না। পরী তোমাকে আর ঘৃণা করবে না, দেখো তুমি। আচ্ছা, আমি যে পরীর কাছে গিয়েছি এটা তোমাকে বললো ভালোবাসার টান রাফিন? আমি জানতাম অফিস ব্যতীত এতটা সময়ের জন্য তুমি কোথাও যেতে পারো। জানো রাফিন, আমি খুব পড়েছে আমাদের যদি মেয়ে হয় তাহলে যেন পরীর মতো হয়, আমিন। রুমকির মা রুমকিকে সঙ্গে করে এসেছে সাদাবদের বাসায়। সাদাফের মায়ের কাছে যায় উনি, আর রুমকি যায় সাদাফের কাছে। আপা, অলক্ষীটা তো চলে গেল, এখনই কিন্তু সুবর্ণ সময়। কার কথা বলছিস? পরীর কথা। দেখো, পরী তো বলেছে যে ডিভোর্স দিবে, তাই এখন তো আমরা সাদাফের সাথে রুমকির বিয়েটা দিয়ে দিলেই পারি। পরে না হয় কোর্ট কাছারি করে বাচ্চাটাকে নিয়ে আসবো, আর না হলে একটা বাচ্চা দত্তক এনে দিব, ওরাও সুখী হবে।
সাদাপের অবস্থা ভালো না রে, এজন্যই তো বলছি রুমকির সাথে এখন বিয়েটা দিয়ে দেই, সব ঠিকঠাক হয়ে যাবে। সাদাব চিৎকার করতে করতে মায়ের রুমে আসে। মা, তোমাকে না বলেছি যে আমার রুমে কাউকে ঢুকতে দিবে না? তোমরা কি চাইছো আমি বাড়ি থেকে চলে যাই? আর খালা, তোমায় বলছি তোমার মেয়েকে ডক্টর দেখাও, পাগল হয়ে গেছে রুমকি। কিসের বিয়ের কথা বলছে? পাগল হবে কেন রে? রুমকি তোকে ভালোবাসে। তোদের বিয়ের কথাই বলছিলাম আমরা। মানে রুমকির সাথে কি তুমিও পাগল হয়ে গেছো? একটা কথা ভালো করে শুনে নাও, পরি ছাড়া আমার লাইফে দ্বিতীয় কোনো মেয়ে আসবে না। তে অযথাই এসব পরিকল্পনা করে নিজেদের সময় নষ্ট করো না। আমি আমার পরীকে ঠিকই ফিরিয়ে আনবো। সাদাব চলে যাওয়ার পর রুমকির মা ঝাঁঝালো গলায় রুমকিকে ধমক দেয়। কেমন ভালোবাসিস সাদাবকে, আটকে রাখতে পারিস না? আরে আপা শোনো, সাদাবকেও বোঝাও। একমাত্র তোমার কথাই শুনবে সাদাব। তুই শুনলি না সাদাব কি বললো? পরিচার ওর জীবনে দ্বিতীয় কোনো মেয়েকে অ্যালাউ করবে না। তুমি বললে ঠিক তোমার কথা রাখবে না, আমার এই কথাও কখনোই রাখবে না। কেন? ওকে দেখলি না? ওকে দেখেই তো বোঝা গেল পরির প্রতি করা সব অন্যায়ের জন্য অনুতপ্ত। তাছাড়া কয়েকটা মাস ধরে তো আমি সাদাবকে দেখছি। পরীকে ও কতটা ভালোবাসে সেটা শুধু সাদাফই নয়, আমিও বুঝতে পেরেছি। তাহলে কি চাইছো তুমি? পরি সাদাবের কাছে ফিরে আসুক, প্রয়োজনে আমি নিজে যাব পরির কাছে। তবুও চাই সাদাব ভালো থাকুক পরীকে নিয়ে। পরি যে সাদাফের জান সেটা বুঝতে আর বাকি নেই আমার। আর আমি মা হয়ে কি করে নিজের ছেলের থেকে জান কেড়ে নেই বল? দেখো আপা, যদি রুমকির সাথে সাদাবের বিয়ে না দাও তাহলে আজকের পর থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ। আমার যে বড় কোনো বোন আছে সেটা আমি ভুলে যাব। তাহলে বলবো তুই বরং সেটাই কর। তোর সাথে সম্পর্ক থাকলে আবার তোর প্রয়োজনে পড়ে পরির ক্ষতি চাইব হয়তো। তাই শয়তান থেকে দূরে থাকাই ভালো। আর কোনো অন্যায় করতে চাই না। আজ থেকে আমি এটাই জানবো যে আমার ছোট বোন মারা গিয়েছে। এখন তোর আসতে পারিস। রুমকিকে সাথে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে যায় সাদাফের খালা। রওশনদের বাড়ির সাথে দাঁড়িয়ে আছে সাদাব ও রওশন। দেখ দোস্ত, পরির সাথে বাড়াবাড়ি রকমের অন্যায় করে ফেলেছিস তুই। অত্যাচার তো কম করিসনি, এরপরও পরি তোকে ক্ষমা করবে। আমি জানি আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, এটাও জানি যে এর ক্ষমা করাটাও হয়তো অনেক কঠিন। কিন্তু দোস্ত বিশ্বাস কর, আমি এটা ঢের বুঝতে পেরেছি। পরীকে ছাড়া আমার চলবে না। আমার সবটা জুড়ে পরির অস্তিত্ব যে করেই হোক আমি পরীকে ফিরিয়ে আনতে চাই। তুই একা গেলে পরি তোর মুখও দেখবে বলে মনে হয় না। তাহলে কি আর করার বল? তোর উপর আমার নিজেরই তো রাগ হচ্ছে, কিন্তু বন্ধুর বিপদে যদি না থাকতে পারি তাহলে কিসের বন্ধু হলাম বল? সাদাব রওশনকে জড়িয়ে ধরে। সত্যি তোদের মতো বন্ধু যেন সকলেরই হয়। এখন চল শালা, আমি আদিল, রেখা আর জান্নাতকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছি ওরা যেন বাস স্টপে থাকে। ওখান থেকে একসাথে পরিবাসে যাব। ঠিক আছে চল। পরিবেশনে শুয়ে শুয়ে ফোনে গান শুনছিল। পরি অনেক ভালো লাগার একটি গান। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে। শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির মুখ ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। গানটা শুনলে মনের ভিতর শীতল হাওয়া বয়ে যায়, এক ধরনের ভালো লাগা কাজ করে। কিন্তু এভাবে বসে থাকতে থাকতে খুব বোর লাগে। মেজাজটাও কেমন যেন খিটখিটে হয়ে গিয়েছে। এই রেগে যায় আবার এই ঠিক হয়ে যায়। এমন সব অদ্ভুত কাণ্ডের মানে পরি বুঝতে পারে না। পরির মা এক বাটি চিকেন স্যুপ নিয়ে আসে। ধর খেয়ে নে, এটা একটু আগেই না ভাত খেলাম। তাতে কি হয়েছে? সবসময় খাওয়ার ওপরই থাকবি। ভালো লাগে না মা। কিসে ভালো লাগে না? হ্যাঁ, এই সময়ই তো মেয়েদের বেশি বেশি খেতে ইচ্ছে করে। আমি কোনো কথা শুনতে চাই না। চুপচাপ খেয়ে নিবি এটা। না না না, খাবি না তো? আচ্ছা, ভেবেছিলাম আজ আলতার আচার বানিয়ে দেবো। এখন যখন তুই স্যুপ খাবি না তাহলে বানাবো না আচার। কে বললো আমি স্যুপ খাবো না? দরকার হলে আরও 3 বাটি স্যুপ আমি এখনই খেয়ে নিব। দাও তুমি আমায়। মেয়ের আমার পাগলামি দেখে পরির মা হেসে দেয়। তুই খা, আমি আচার বানিয়ে তোর জন্য। ওমা শোনো না, বলো। আমি না কেমন যেন হয়ে গিয়েছে। কেমন? এই যে অল্পতেই কেমন রেগে যায়, মেজাজটাও কেমন যেন খিটখিটে হয়ে গিয়েছে। এই সময় এমনই হয়। তুই খা। রাত 8:50 সোফায় বসে পরি টিভি দেখছিল আর আচার খাচ্ছিল। পরির বড় ভাই পাশে বসে পরীকে খোঁচাচ্ছে আচার দেওয়ার জন্য। কিন্তু পরির এক কথা, কিছুতে আচার শেয়ার করবে না।
পরীর মা কত করে ছেলেকে বলল বয়ামে আরও আচার আছে, ওখান থেকে নিয়ে খেতে, কিন্তু পরীর ভাইয়া নারাজ। সে পরীর থেকেই নিয়েই খাবে। ভাই তুমি এত চেঁচা কেন? এখানে সোঁচার কি হলো? আমি তোর ভাই না, তোর থেকে আচার নিয়ে খেতেই পারি। দুই ভাই বোনের খুনসুটিময় ঝগড়ার সময় কলিং বেলের আওয়াজ হয়। পরীর ভাই দরজা খুলতে গেলে পরী বলে, তুমি বসো, আমি খুলে দিচ্ছি। আজকে তো আপু আর দুলাভাই আসার কথা, নিশ্চয়ই ওরা আমাদের জন্য মজা নিয়ে আসবে। আচারের বাটিটা রেখে পরী দরজা খুলতে গেল। ইচ্ছে করে পরী দরজা খুলতে গেল যাতে এই সুযোগে পরীর ভাই আচার খেতে পারে। বিষয়টা ভেবেই পরী মিটমিটে হাসছে। দরজা খুলে দিতে হাসিটা মলিন হয়ে যায়। পরীর সামনে দাঁড়িয়ে আছে রওশান, আদিল, রেখা, জান্নাত আর সাদাব। সাদাবকে দেখে পরীর বুকে চিনচিনে ব্যথা শুরু হয়। পরী মুখটা মুহূর্তে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। জান্নাত পরীকে জড়িয়ে ধরে বললে, কেমন আছিস পরী? ভালো আছি, তুমি ভালো? ভেতরে বসতে দিবি না? পরী একবার সাদাবের দিকে তাকালো, তারপর বলল, আসো। সকলে ভিতরে গিয়ে বসলো। সাদাবকে দেখে পরীর ভাইয়ের মাথায় আগুন ধরে যায়। পরী চোখের ইশারায় ভাইকে চুপ থাকতে বলে। কিছু বলতে না পেরে গট গট করে রুমে চলে গেল। পরী গেল রান্নাঘরে মায়ের কাছে। কিরে, তুই রান্নাঘরে আসছিস কেন? কিছু লাগবে? চা বানাও। কেন? কেউ এসেছে? সাদাব আর ওর বন্ধুরা। কি, সাদাব এসেছে? কিছু বলো দরকার নেই, শুধু নাস্তা নিয়ে চলো। মায়ের সাথে একবারেই ড্রয়িং রুমে যায় পরী শাশুড়িকে দেখে সাদাব শাশুড়ির পা ধরে মাপ চায়। আমাকে মাফ করে দিন মা, সেদিনের ওইসব ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। পরীর মা সাদাবকে সরাতে চাইল, সাদাব সরে না, পা ধরেই বসে থাকে। পরীর বাবা এসে সাদাবকে তোলে। সে অন্যায়ের জন্য পরীর মা তোমাকে ক্ষমা করলো। পরীর প্রতি করা অন্যায়ের কোনো মাফ হয় না সাদাব। ছেলে মানুষদের কাঁদতে নিয়ে সবার সামনে, তবু সাদাব নিজেকে আটকে রাখতে পারে না। শ্বশুরের হাত ধরে কেঁদে ক্ষমা চায়। এই যে আজ তুমি যেভাবে কাঁদছো, আমিও ঠিক সেভাবেই কেঁদেছি যখন তুমি আমার ছোট্ট মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করেছো, কষ্ট দিয়েছো। আমার মেয়ের গায়ে আমি কখনোই হাত তুলিনি। পুতুলের মতো করে বড় করেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে ভালোবেসে আমার মেয়েটা বাড়ি ছাড়তে দুবারও ভাবেনি। সেই তুমি এমন একটা সময় আমার মেয়েকে কষ্ট দিয়েছো কেন সাদাব? তোমার বুক কাঁপেনি একবারও? দয়া করেন বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। পরীকে ছাড়া যে আমি নিঃস্ব বাবা। সাদাবের সব বন্ধুরা পরীর বাবা মাকে বোঝাচ্ছে, আর পরী পাথরের মতো দাঁড়িয়ে দেখছে সাদাবের আকুলতা। পরীর কষ্ট হচ্ছে কিন্তু প্রকাশ করছে না। সাদাবের বন্ধুদের জন্য এখনও ওদের বাড়ি থেকে যেতে পারছে না। রাত 11টা, কলিং বেল বাজতেই সকলে একটু চুপ হয়ে যায়। এতক্ষণ ধরে সকলে পরীর পরিবারকে বোঝাচ্ছিল পরীর 2 খালামণি নানু উপস্থিত এখানে। এত রাতে তাহলে আর কে আসবে? পরীকে দরজা খুলে অবাক হয়ে গেল। সাদাবের বাবা মা, বড় ভাই আর ভাবি এসেছে। পরীকে আরো অবাক করে দিয়ে শাশুড়ি পরীকে জড়িয়ে ধরে। সকলের চোখেই যেন বিস্ময়। সবাই পরীকে নিয়ে যেতে এসেছে। ড্রয়িং রুমটা এখন আলোচনার কক্ষ হয়ে গিয়েছে। পরী শুধু চেয়েছে, সবার কথা শুনছে। পরীর শাশুড়ি আকুতি ভরা কণ্ঠে বলল, বেয়াই, আমরা পরীর ওপর অন্যায় অত্যাচার করেছি, সেটা আমরা স্বীকার করি। দেরিতে হলেও আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। পরীকে ছাড়া আমার বাড়িটা অসম্পূর্ণ, আর সাদাবও পরীকে ছাড়া বাঁচতে পারবে না। তাছাড়া নতুন একটা সদস্য আসতে চলেছে, আর ভবিষ্যৎটা অন্তত এবার একটু ভাবুন। দয়া করে বাচ্চাটার জন্য হলে সব মিটমাট করে নিন। দেখেন, এখন আপনাদের এসব মনে পড়ছে, কিন্তু ওকে টর্চার করার পর বা সময় মনে পড়েনি। সাদাবকে আমার মেয়ে এখনো বুঝতে পারে না। আপনার ছেলে পরবর্তী সময়ে যে এমন কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? তার গ্যারান্টি আমি ভাই। আমার জন্য মূলত সাদাব এমন করত, কিন্তু আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন আমি কথা দিচ্ছি, আর কোনো ঝামেলা হবে না সংসারে। সকলের বোঝাপড়া কথা শেষে পরিবারটা অনেক রাজি হলো সব ঠিকঠাক করতে। পরী এতক্ষণ যাবত চুপচাপ করেই ছিল, এবার বলল, তোমাদের কি বলা শেষ? সাদাব উঠে গিয়ে পরীর হাত ধরলো। আমায় ক্ষমা করে দাও পরী, সব ভুলে চলো জীবনটা নতুন করে সাজায় আমাদের বাবুকে নিয়ে। পরী হাতটা ছাড়িয়ে নেয়। সরি মিস্টার সাদাব, আমি কোনো পুতুল নই যে আপনাদের মর্জি মতো চলবো। তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে ঘুমাতে হবে। আপনারা এখন সবে আসতে পারেন। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে যাওয়া শুরু করলো।
অর্ধেকই আবার ফিরে আসলো, মায়ের দিকে তাকিয়ে বলে, এত রাতে ওনারা কুমিল্লা যেতে পারবে না, বাবা মা ভাই ভাবির থাকার জায়গা খালামণিদের বাসায় করে দাও। আর কারো কোনো কথাই শুনল না, রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার কাছ থেকে সাদাব সহ পরীর বাবা মা সবাই অনেকবার ডেকেছে, কিন্তু পরী দরজা খোলেনি। একসময় দরজায় করানারা বন্ধ হয়ে যায়, বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। ঘুম আসছিল না বিধায় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকাতেই ল্যাম্পপোস্টের আলোয় সাদাবকে দেখতে পায়। বাড়ির সামনে খোলা একটা জায়গা আছে, বাচ্চারা খেলাধুলা করে ওখানে। ছোট্ট একটা মাচাও পাতা আছে ওখানে, সাদাব মাচার উপর বসে আছে। পরীর মা বাবা সবার থাকার ব্যবস্থা করছে পরীর খালামণিদের বাসায়। সবাই ঘুমিয়ে যাওয়ার পর সাদাব পরীর বাড়ির সামনে এসে বসে আসছে। অজান্তে চোখ দিয়ে পানি এসে পড়ে। কষ্ট আমারও হয় সাদাব। পরী বিছানায় গিয়ে শুয়ে পড়ে। একসময় ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে দরজায় ঠকঠকানির শব্দে পরীর ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। বাপরে, এত ঘুমিয়ে ফেলেছি। দরজা খুলে দেখে তিশা আর সুলতান এসেছে। তোমরা কখন এলে? তিশা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভোরে এসেছি ঢাকায়, তুমি না খেয়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? আসলে কাল দেরিতে ঘুমিয়েছি তো তাই। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসি। পরীর মা তিশার পরীর জন্য আলাদা নাস্তা বানিয়ে আনে আর সুলতানের জন্য গরম গরম কফি। তিশা পরীর মাকে সালাম করে বলে, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? পরীর জন্য এখন অনেক ভালো আছি, ওর জন্যই তো আমার জীবনটা স্বাভাবিক, ও সব ঠিকঠাক হলো। পরীর মা বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু ওর জীবনটা অস্বাভাবিক করে রাখলো। চিন্তা করবেন না, ওকে আমরা বুঝাবো।